পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। শুভেন্দু অধিকারী আজ কিং মেকার থেকে কিং হওয়ার পথে। তার একটি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্ম ফুল। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর দ্বিতীয় সেই চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? শেখ হাসিনা কি সত্যি ফিরবেন বাংলাদেশের ক্ষমতায়? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কোটা বিরোধী আন্দোলনে আগুন ধরিয়েছিল। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক পালাবদল। দেশি বিদেশি ষড়যন্ত্রে পতন হলো শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশ্রয় নিলেন ভারতে। তখন ভারতের রাজনৈতিক নেতারা অনেকটা মেপে কথা বলছিলেন। তখন শুভেন্দু অধিকারী ছিলেন আক্রমণাত্মক। শেখ হাসিনার মতো তিনিও রাজাকারের বাচ্চা ইস্যুটি সামনে আনেন। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান। সেই উত্তাল সময়ে সীমান্তের ওপার থেকে আসা আরেকটি বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। শুভেন্দু অধিকারী সে সময় জোর গলায় বলেছিলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র করে তাকে সরানো হয়েছে, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। পশ্চিমবঙ্গের লাল মাটিতে মমতার দুর্ভেদ্য দুর্গ ভেঙে চুরমার করে দিয়ে শুভেন্দু অধিকারী আজ কিং মেকার থেকে কিং হয়েছেন। শুভেন্দু অধিকারী কেবল একজন নেতা নন, তিনি একজন দক্ষ রণকৌশলী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন তা করে দেখান। দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সেনাপতি হিসাবে পরিচিত এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু যা বলেন তা অনেক সময় দিল্লির কথারই প্রতিফলন। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, বাথরুম করে ফেলবে ওরা। পশ্চিমবঙ্গ জয়ের পর শুভেন্দুর গুরুত্ব এখন ভারতের জাতীয় রাজনীতিতে অন্য উচ্চতায়। হিন্দু ভোটের মেরুকরণ এবং বাংলাদেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা অভূতপূর্ব। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার কথার এত জোর কোথায় থেকে এসেছিল? তিনি কি তবে ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের থেকে কোনো বিশেষ ইঙ্গিত পেয়েছিলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক অনেকটা ছাত্র শিক্ষকের মতো। ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ইস্যুটিকে কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসাবে দেখছেন না, বরং এটিকে জাতীয় নিরাপত্তার অংশ মনে করছেন। অনেকেই মনে করছেন শেখ হাসিনা সম্পর্কে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তা আসলে দিল্লির কোনো গোপন পরিকল্পনারই ইঙ্গিত ছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূলে রয়েছে তিনটি প্রধান দিক। এক, শুভেন্দু দাবি করেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেননি বা পরিস্থিতির চাপে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে সরকার পতন আর সাংবিধানিক বিচ্যুতি, এই দুইয়ের মাঝেই একটি অন্ধকার অধ্যায় থাকে। শুভেন্দু ঠিক সেখানেই আঘাত করেছেন। দুই, পশ্চিমবঙ্গ এখন বিজেপির দখলে। আসাম এবং ত্রিপুরাতে আগে থেকেই তারা ক্ষমতায়, অর্থাৎ বাংলাদেশের চারিদিকে সীমান্ত এখন বিজেপির কঠোর নিয়ন্ত্রণে। ভারতের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা কেবল বন্ধুত্বের বিষয় নয়, বরং নিরাপত্তার প্রশ্ন। 3,
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার যে খবরগুলি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ডালপালা মেলেছিল তা শুভেন্দুকে সাহায্য করেছে বিপুলভাবে। শুভেন্দু মনে করেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের চরমপন্থী শক্তি উত্থান হবে, যা ভারতের জন্য হুমকি। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আপনার কাছে কি শেখ হাসিনা ফেরা কেবলই দিবাস্বপ্ন মনে হচ্ছে? আসুন তিনটি সম্ভাব্য পথের কথা বিশ্লেষণ করি, তাহলে আপনার সামনেও বিষয়টি পরিষ্কার হবে। প্রথম পথ, আন্তর্জাতিক চাপ। তারেক রহমানের সরকার যদি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হয় এবং অর্থনৈতিক সংকট বাড়ে, তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। এমনিতেই গত 2 বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। নিত্যপণ্যের দাম বাড়ছে, মানুষের আয় কমছে, কারখানা বন্ধ, বহু মানুষ বেকার, বিদ্যুৎ নেই, মব সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষকে ভাবাচ্ছে। অনেকেই বলছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি আবার সংগঠিত হয়, যদি ভারত প্রচ্ছন্ন সমর্থন করে, তবে আওয়ামী লীগ তখন বড় শক্তি হয়ে দাঁড়াবে। সেটি রুখে দাঁড়াবার ক্ষমতা বিএনপি কিংবা জামায়াতের পক্ষে অতটা সহজ হবে না। দ্বিতীয় পথ হলো দিল্লির সক্রিয় ভূমিকা। পশ্চিমবঙ্গের জয়ের পর বিজেপি সরকার এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রতিবেশী প্রথম, ভারতের এই পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে। শুভেন্দু অধিকারী এমন একজন নেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সরাসরি পৌঁছাতে পারেন। তিনি এখন বোঝাতে পারেন যে পূর্ব ভারতে স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এবং তৃতীয় পথ, কাউন্টার রেভলিউশন, অর্থাৎ পাল্টা বিপ্লব। পৃথিবীর ইতিহাসে অনেক গণ অভ্যুত্থানের পর পাল্টা অভ্যুত্থানের নজির আছে। যদি বাংলাদেশের শাসন ব্যবস্থায় কোনো বড় ফাটল ধরে, তবে সেই শূন্যস্থান পূরণে শেখ হাসিনার ফেরা একটি তুরুপের তাস হতে পারে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ইতিহাস গড়েছেন সত্য, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আর জনমত সম্পূর্ণ আলাদা। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে পশ্চিমবঙ্গে বিজেপির দখলে যাওয়ায় বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রভাব এখন বহুগুণে বেড়ে গেছে। ইতিহাস সাক্ষী, দিল্লির আশীর্বাদ এবং সঠিক সময়জ্ঞান থাকলে রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটা সম্ভব। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন কিনা তা সময় বলবে। এখন দেখার বিষয় পদ্মা পাড়ের জল আগামী দিনে কোন দিকে গড়ায়। তবে এটুকু নিশ্চিত, দিল্লির আশীর্বাদ ধন্য শুভেন্দুর প্রতিটি কথা এখন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প তোলার ক্ষমতা রাখে। আপনার কি মনে হয় শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন? শুভেন্দু অধিকারীর দ্বিতীয় এই ভবিষ্যৎবাণীও কি সত্যি হতে চলেছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ করতে চাই মমতার তৃণমূলের উত্থান ও পতনের নেপথ্যে শিল্প শূন্যতা থেকে দুর্নীতির গ্রাস সম্পূর্ণ ব্যবচ্ছেদ করব আমরা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের উত্থান ছিল এক বিস্ময়। সেখানে দীর্ঘ কংগ্রেসি শাসন, সেখানে দীর্ঘ বামপন্থী শাসন, কংগ্রেস বামপন্থী পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ছিল অপ্রতিরোধ্য। কিন্তু আপনারা ইতিমধ্যেই এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল জানেন। আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তীতে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার কলকাতার ব্রিগেড মাঠে সকাল 10টায় শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আর এই নতুন যুগের যখন সূচনা হতে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল কংগ্রেস কিভাবে উঠে এলো এবং ওঠা থেকে সেখান থেকে ছন্দপতন হলো, পতন হয়ে গেল, আমরা সেটারই একটা ব্যবচ্ছেদ করতে বসেছি এই মুহূর্তে। বাংলার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সাক্ষী আমরা। আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটে গেল। বদলা নয়, বদল চাই স্লোগান দিয়ে
যে ঘাসফুল শিবিরের উত্থান হয়েছিল, আজ সেই শাসনের উত্থান ও পতনের উপাখ্যান নিয়ে আমাদের বিশেষ বিশ্লেষণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের অবসান কেন হলো? এর নেপথ্যে কি কেবল রাজনীতি, নাকি গভীর কোনো অর্থনৈতিক ও সামাজিক ক্ষত? এই মুহূর্তের ভিডিওতে আমরা সেটি বুঝতে চেষ্টা করব। আর এই আলাপ আমাদের করতে সহায়তা করেছে আনন্দবাজারও আজকে এমন একটি বিশ্লেষণী স্টোরি করেছে, যাদের শিরোনাম মোদির কপালে দিলাম ফোঁটা, দিদির দুয়ারে পড়লো কাটা, এক নয় অন্তত 7-7টি কাটায় বিদ্ধ মমতা সরকার ক্ষমতাচ্যুত। তৃণমূলের পতনের প্রথম এবং প্রধান কারণ অর্থনীতি বলেই আনন্দবাজার বলবার চেষ্টা করছে। আসলে শুরুতেই ছিল শেষের সম্ভাবনা। সাল 2008 সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় 2 বছর ব্যাপী আন্দোলন টাটাদের গাড়ি কারখানা শুরু হওয়ার আগেই উঠিয়ে দিল। অনেকের আশঙ্কা সত্যি করে সেই সঙ্গে স্তব্ধ হলো রাজ্যের শিল্পায়নের গতি। আজ প্রায় 2 দশক কাটলেও রাজ্যে আর কোনো বড় শিল্প আসেনি। কৃষি জমি রক্ষার সেই আন্দোলন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সাফল্যের চাবিকাঠি। জমি অধিগ্রহণ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বামেদের ভুল পদক্ষেপ সহ নানা কারণে শেষ সরকারই উল্টে যায়। কিন্তু যে কারণে দিদি সফল, সেই কারণেই বাংলার অর্থনীতির এক অভিশাপ হয়ে ওঠে। কারণ শিল্প বনাম জমি, এই সংঘাতের কোনো সমাধান না করে যে কোনো রকম জমি অধিগ্রহণ নিয়েই বিরুদ্ধ অবস্থান নেয় তার সরকার। শেষমেশ দেখা গেল তিনি থাকলে শিল্প আর আসবে না, এই ধারণা গেড়ে বসেছে তরুণ সমাজের মধ্যে। 2 দশক আগে শিল্প আমার ভবিষ্যৎ স্লোগানে সাড়া দিয়ে যে চাকরি প্রত্যাশী তরুণের ভোট বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারকে 235 আসন দিয়ে ক্ষমতায় এনেছিল, চাকরি নিয়ে হাহাকার সেই তরুণেরাই এবার মসনদ থেকে নামিয়ে দিলেন মমতাকে। এমনিতেই ভারতের বণিক সমাজ বাংলার প্রতি বিশেষ সদয় ছিল না। ট্রেড ইউনিয়ন, নকশালবাড়ি আন্দোলন, রাজনৈতিক হিংসা, এমন নানা কারণে বাংলায় বিনিয়োগে অনীহা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় একক চেষ্টায় সেই বরফ খানিক গলাতে পেরেছিলেন। প্রতি বছর আসছিল নতুন বিনিয়োগ। সিঙ্গুরের টাটাদের গাড়ির কারখানা হতো বুদ্ধবাবুর মুকুটে কোহিনূর, কিন্তু সে আশার গুড়ে বাড়ি পড়ল। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে টাটা সালেমদের বিদায়ের পরেও সম্ভাবনা ছিল। ইনফোসিস এবং টিসিএস এর আইটি পার্কের জন্য জমি বামফ্রন্ট সরকারেরই দেওয়া ছিল। ইনফোসিস তো জমি বাবদ প্রাথমিক টাকাও দিয়ে দিয়েছিল। বাকি ছিল শুধু এই দুটি প্রকল্পে সেজ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার জন্য সুপারিশ করে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে একটি চিঠি। সেই চিঠি মমতা আর দিলেন না। সেজের বিরুদ্ধে তার নীতিগত অবস্থান, শেষ তিনি হতে দেবেন না। ফলাফল 2014 সালে পাততাড়ি ঘটালো ইনফোসিস। পরের বছরই তারা বড় বিনিয়োগ করলো ওড়িশায়। ক্রমে বিদায় নিল টিসিএসও। আদানি গ্রুপ মাঝে মাঝে এলেন, কিন্তু বিনিয়োগ করলেন না। মুকেশ আম্বানি এলেন, কিন্তু তার কোম্পানি মূলত মাটি খুঁড়ে অপটিক্যাল ফাইবার লাগানো ছাড়া বিশেষ কোনো বিনিয়োগ করা নেই। অর্থনীতিবিদ মৈত্রী ঘটক, তনিকা চক্রবর্তী ও দিলীপ মুখোপাধ্যায়ের গবেষণা দেখাচ্ছে 2012 সাল পর্যন্ত রাজ্যে এবং সমগ্র ভারতে শহুরে দারিদ্র্য প্রায় একই গতিতে হ্রাস পেয়েছিল। তবে 2023 সালে দেশের 3% তুলনায় রাজ্যে শহুরে দারিদ্র্যের হার 7% গিয়ে দাঁড়ায়। কারণ একটাই, শিল্প সংক্রান্ত কর্মসংস্থান নেই, মানুষের আয় বাড়ছে না। তৃণমূল সরকার অবশ্য এসব মানতে চায়নি। তারা বারবার বলেছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অগ্রগতির কথা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন তারা 2 কোটি কর্মসংস্থান তৈরি করেছেন, কিন্তু সরকারি তথ্য অনেকেই বিশ্বাস করেননি, কারণ চোখে কিছু দেখা যায়নি। অন্যান্য রাজ্যে বড় শিল্প আসছে, সে খবর মানুষ কাগজে, টিভিতে দেখছেন, কিন্তু এখানে মুখ্যমন্ত্রীকে কোনো বড় কারখানা ফিতে কাটতে দেখা গেল কই? অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা সম্প্রতি দেখিয়েছেন 1950 থেকে 1976 পর্যন্ত প্রতি বছর রাজ্যে মাথাপিছু আয় জাতীয় গড়ের তুলনায় 0.9% হারে কমেছিল। বাম আমলে তা কমেছিল বার্ষিক 0.3% হারে। কিন্তু 2011 থেকে 24-এর মধ্যে এই আয় হ্রাসের হার আরো ত্বরান্বিত হয়ে বার্ষিক 1% ঠেকেছে। নির্বাচনের আগে রাজ্যের আর্থিক অবনমন দেখে বোঝা যাচ্ছিল বিজেপি এগিয়ে আছে। কোভিড কালে দেখা গিয়েছিল লাখো মানুষ কাজের সন্ধানে বাইরে যাচ্ছেন। নির্বাচনের আগেও দেখা গেল দলে দলে শ্রমিকদের ফেরা, যাদের অধিকাংশেরই কাজ সস্তার, কিন্তু মজুরি বাংলার চেয়ে বেশি।
একজন প্রাক্তন আমলা মমতার শিল্পনীতি সম্পর্কে আক্ষেপ করে বলেছিলেন, শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে কেমন যেন অনাগ্রহ ছিল তার। জার্মান রাষ্ট্রদূতের সেই ঘটনার কথা ভাবুন। জার্মানরা চীন থেকে বিনিয়োগ সরিয়ে ভারতে আনতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রেজেন্টেশন চেয়েও তারা পাননি। শিল্পের সুযোগের বদলে মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিরোধী ও সাংবাদিকদের নিন্দায় ব্যস্ত ছিলেন। স্তম্ভিত হয়ে রাষ্ট্রদূত দিল্লি ফিরে যান। প্রসেনজিৎ বসুর তথ্য অনুযায়ী 2011 সালে রাজ্যের জিএসডিপি জাতীয় জিডিপির 6% থাকলেও 2024-এ তা 5% নেমেছে। কারণ একটাই, বিনিয়োগের অভাব এবং টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের মতো নেতাদের ইউনিয়নবাজির আধিপত্য ও তোলাবাজির ভয়। 2011-এ মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাজপুর বন্দর ও 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগের, কিন্তু মানুষের চোখে কিছুই পড়ল না। সরকার শুধু ক্ষুদ্র শিল্প দেখিয়ে দায় এড়াতে চাইল। পতনের দ্বিতীয় কারণ হিসেবে আনন্দবাজার চিহ্নিত করেছে ধর্মের সাথে রাজনীতির মিশেল। 2008 সালে মুসলিম অধ্যুষিত অঞ্চলে তৃণমূলের সাফল্যের পর মমতা সাচার কমিটির রিপোর্টকে হাতিয়ার করেন, কিন্তু তিনি মুসলিম বুদ্ধিজীবীদের বদলে ধরলেন ধর্মগুরুদের। মাওলানা মৌলবীদের ভিড় বাড়ল মঞ্চে, নেত্রী মাথায় কাপড় টানলেন হিজাবের মতো। এতে হিন্দু মেরুকরণের সুযোগ পেল বিজেপি। ধর্মভিত্তিক রাজনীতির দৈত্যকে তিনি বোতল থেকে বের করলেন। 2019-এর পর বিজেপিকে ঠেকাতে তিনি শুরু করলেন হিন্দু তোষণ। রামন বমিকে আগে বহিরাগত বললেও পরে নিজের দলকে সেই উৎসাহে নামিয়ে দিলেন। জয় শ্রীরাম হয়ে গেল রাজনৈতিক স্লোগান। তৃণমূলের সাংসদ দেব বা সায়নী ঘোষদের মুখেও শোনা গেল সেই স্লোগান। কোনটা কার রাজনীতি মানুষ আর বুঝতে পারল না। পুরোহিত ভাতা, ক্লাবকে অনুদান, দীঘায় জগন্নাথ মন্দির, এসব দেখে মুসলিমরা ভাবতে শুরু করলেন দিদি একটাও মসজিদ গড়ার কথা বললেন না। এদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ বানানোর উদ্যোগ তৃণমূলকে আরো বিপদে ফেলল। প্রশান্ত কিশোরের পরামর্শ ছিল জনকল্যাণে নজর দিতে, কিন্তু মমতা মাতলেন হিন্দুয়ানির প্রতিযোগিতায়। এই ভুল রাজনীতি হিন্দু ভোটের মেরুকরণ ও মুসলিম ভোটের বিভাজনের পথ খুলে দিল। জয় চট্টোপাধ্যায়ের বেঙ্গল ডিভাইডেড বইয়ের সেই সুপ্ত সাম্প্রদায়িক বিভেদকেই মমতায় আবার চাগিয়ে দিলেন। অধ্যাপক জায়দ মাহমুদের মতে হিন্দুত্ববাদীদের কাছে পশ্চিমবঙ্গই ছিল শেষ লক্ষ্য। সময়ের সাথে পশ্চিম বাংলাদেশ হওয়া তত্ত্ব মানুষের মনে গেঁথে গেল। শেষমেশ 1870-এর বঙ্কিমচন্দ্রের হিন্দু জাতীয়তাবাদ যেন 150 বছর পর বাংলার মসনদ দখল করলো। তৃতীয় কারণ হলো ভুতুরে ভোটার হারানো। এসআইয়ের প্রক্রিয়ায় প্রায় 64 লক্ষ নাম বাদ যাওয়ায় তৃণমূলের ফাঁকতাল ভোটের পথ বন্ধ হয়ে যায়। মৃত বা স্থানান্তরিত 10-15 লক্ষ ভোটারের পাশাপাশি 27 লক্ষ ন্যায্য ভোটারও বাদ পড়েন। কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে বুথ জ্যাম বা রেগিং করা সম্ভব হয়নি, যদিও তৃণমূল একে কেন্দ্র কমিশন আতাত বলে দাবি করেছে। চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর কারণ দুর্নীতি। তৃণমূল আমলে বানানো বিল্ডিং এর মান এতই খারাপ যে মানুষ এখন বাম আমলের পুরনো ফ্ল্যাট খুঁজছে। বাড়ি বানাতে গেলে স্থানীয় নেতাদের যে পরিমাণ কাটমানি দিতে হয় তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। সারদা নারদা কেলেঙ্কারি মানুষ হজম করলেও 2011-এর চাকরি দুর্নীতি ছিল মরণ কামড়। মানুষের সরকারি চাকরির স্বপ্ন যখন চুরি হয়ে যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হয়, তখন মানুষের ভরসা ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ ঠিক করে নিয়েছিল এই সরকারকে সরাতেই হবে। আনন্দবাজার পঞ্চম কারণ হিসেবে দেখিয়েছে আইপ্যাক নির্ভরতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ব্যবহার করে দলে ক্ষমতা কেন্দ্রীকরণ করেছিলেন। এতে স্থানীয় নেতারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে পড়েন। নির্বাচনের ঠিক আগে বিনেশ চান্দেল গ্রেপ্তার হওয়ায় আইপ্যাক বসে যায় আর তৃণমূলের সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ষষ্ঠ কারণ রাজনৈতিক হিংসা। বদলা নয়, বদল চাই বললেও 2013 থেকে শুরু করে 2018-এর পঞ্চায়েত নির্বাচনে যে ভোট লুট ও হিংসা তৃণমূল দেখেছিল তার ফলশ্রুতিতেই বাম ভোট বিজেপিতে চলে যায়। সেই 2,30,00,000 ভোটের শক্ত ভিত্তি আর টলানো যায়নি। কমিশনের কড়াকড়িতে যখন হিংসা থামলো তখন দীর্ঘদিনের বঞ্চিত ভোটাররা দলে দলে বেরিয়ে এসে বিজেপিকে ভোট দিলেন। লোকসভার তুলনায় 60 লক্ষ ভোট বাড়ল বিজেপির।
পরিশেষে সব ছাপিয়ে যে সত্যটি বড় হয়ে ওঠে তা হলো সরকারের উপর বিশ্বাসের অভাব। সারদা নারদা হোক বা সাম্প্রতিক অভয়াকাণ্ড, মানুষ সরকারের কোনো যুক্তি আর বিশ্বাস করতে চায়নি। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ মানুষের মনে এই ধারণা বদ্ধমূল করে দেয় যে সরকার কিছু লুকাতে চাইছে। ভারত বিশ্বাসের দেশ, আর সেই আস্থায় সরকার হারিয়ে ফেলেছিল। মানুষ মনে করেছিল তৃণমূলের শুধরানোর ইচ্ছেও নেই, আর বড় কিছু করার এলোমও নেই। অ্যাপলের টিম কুককে কলকাতায় আনার ইচ্ছে হয়তো নেই, কিন্তু যদি থাকেও তা করার এলেম বা ক্ষমতা কি এই সরকারের আছে? মানুষ উত্তর দিয়েছিল না, আর সেই অবিশ্বাসের চোরাবালিতে ডুবে গেল তৃণমূলের দীর্ঘ সাম্রাজ্য। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।